আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আজকে আমরা জাবেদা অধ্যায়ের যে অধ্যায়ের বা অনুশীলনের যে এমসিকিউ গুলা রয়েছে সেই এমসিকিউ গুলা আলোচনা করব। তো এমসিকিউ গুলা কিন্তু এখানে অনুশীলনী এমসিকিউ গুলা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। এগুলো কিন্তু পরীক্ষাতে আসে, তোমাদের সকল ধরনের পরীক্ষা, যেমন সিটি বলো বা সাময়িক পরীক্ষা বলো বা বোর্ড পরীক্ষা বলো, সব পরীক্ষাতে কিন্তু এগুলো আসে, এগুলো ইম্পর্টেন্ট। ঠিক আছে, আরো তো তোমাদের গাইডের সাজেশন থাকবে বা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন গুলো তো দেখতেই হবে। বাট এই এমসিকিউ গুলো একটু ভালো করে দেখো তো কি বলা আছে একটু দেখে দিই। প্রথম এমসিকিউটা বলা আছে, জাবেদার মাধ্যমে কোনটি নিশ্চিত করা হয়? জাবেদার মাধ্যমে কি নিশ্চিত করা হয় বলো তো? জাবেদার মাধ্যমে এখানে কি কি অপশন আছে দেখো। নির্ভুল ফলাফল, নির্ভুল ফলাফল জাবেদার মাধ্যমে করা সম্ভব হয় না। হিসাবের গাণিতিক শুদ্ধতা, এটা জাবেদার মাধ্যমে সম্ভব হয় না, এটা রেওয়া মিলের মাধ্যমে সম্ভব হয়। দ্বৈত সত্তার প্রয়োগ, মানে দুইটি সত্তার প্রয়োগ, জাবেদায় তো আমরা ডেবিট ক্রেডিট হিসাব বিশ্লেষণ করে তারপরে লিখি, তাই না? তাইলে এখানে দ্বৈত সত্তার প্রয়োগ নিশ্চিত করা যায়। ঠিক আছে, ডেবিট পক্ষ এবং ক্রেডিট পক্ষ নিশ্চিতভাবে লেখা যায়। প্রত্যাশিত মুনাফা অর্জন, এইটা এখানের কাহিনী নয়, এটা প্রত্যাশিত মুনাফা অর্জন, এইটা লাভ ক্ষতির মাধ্যমে মুনাফা নির্ণয় করা যায় এবং প্রত্যাশিত মুনাফার জন্য আরো বিভিন্ন ক্যালকুলেশন থাকে। তাহলে এটার অ্যান্সার হবে দ্বৈত সত্তার প্রয়োগ। হ্যাঁ, এরপরে হলো জাবেদাকে বলা হয় হিসাবের প্রাথমিক বই এবং এটি হিসাবের সহকারী বইও বলা হয়। তাইলে জাবেদাকে হিসাবের প্রাথমিক বই বলা হয় এবং হিসাবের সহকারী বই বলা হয়। তাহলে দেখো, হিসাবের প্রাথমিক বই আর সহকারী বই, ১ আর ২ অপশন। তাইলে এটারও অ্যান্সার ক হবে। এটার অ্যান্সার কি হবে? ক হবে। জাবেদা থেকে জানা যায়, জাবেদা থেকে কি কি জানা যেতে পারে দেখো। মোট লেনদেনের সংখ্যা, অবশ্যই মোট লেনদেনের সংখ্যা জানা যাবে, কয়টি লেনদেন হলো ১ মাসে বা ১ সপ্তাহে বা ১ বছরে, এগুলো জানা যায়। মোট অর্থের পরিমাণ, জাবেদায় আমরা ডেবিট পক্ষ এবং ক্রেডিট পক্ষ করে জের নামাই কিন্তু, তাই না? ডেবিটের টোটাল যোগ কত, ক্রেডিটের টোটাল জের কত, যোগ কত হবে সেটা আমরা নামাই। তাহলে মোট অর্থের পরিমাণও জানা যায়। লেনদেন সংগঠিত হওয়ার কারণ জানা যায়। তাইলে এটা লেনদেন সংগঠিত হওয়ার কারণও জানা যায়, কারণ জাবেদাতে আমরা ওই যে হিসাবের নাম ও ব্যাখ্যা, ওখানে আমরা ব্যাখ্যা লিখে দিই যে, তাহলে কেন, ওই ব্যাখ্যা দেখে আমরা বুঝতে পারি এই লেনদেনটা কেন হয়েছে বা কি জন্য, কিভাবে ঘটেছে। তাইলে ৩ টি জিনিসই জানা যায়। তাইলে এটার অ্যান্সার হবে ১, ২, ৩। ওকে? এরপরে হলো প্রকৃত জাবেদায় লিপিবদ্ধ করা হয়। তাইলে অপশনগুলো দেখি আগে। দেখে বিশেষ জাবেদায় কি কি যায় আর বিশেষ জাবেদার বাইরে যা আছে সেটি হলো প্রকৃত জাবেদায় যাবে। দেখো, পণ্য ক্রয়, পণ্য যদি বাকিতে ক্রয় করি তাহলে ক্রয় জাবেদায় যাবে। ঠিক আছে? পণ্য বিক্রয়, যদি বাকিতে বিক্রয় করা হয় তাহলে বিক্রয় জাবেদায় যাবে। বকেয়া বেতন, বকেয়া বেতন এটি ক্রয় বা বিক্রয়ে জাবেদায় যাবে না, বা ক্রয় ফেরত বিক্রয় ফেরত জাবেদাও যাবে না, নগদ প্রাপ্তি নগদ প্রদান জাবেদাও যায় না। এটা প্রকৃত জাবেদায় যাবে। হ্যাঁ? আন্ত ফেরত হলে বিক্রয় ফেরত জাবেদায় যায়। ঠিক আছে? তাইলে এটা অ্যান্সার হবে বকেয়া বেতন। বকেয়া বেতন কোথায় যায়? বকেয়া বেতনটা সমন্বয় জাবেদায় যায়। ঠিক আছে? তাহলে সমন্বয় জাবেদা একটি প্রকৃত জাবেদারই একটি পার্ট। এরপর ক্রয় জাবেদায় লিপিবদ্ধ করা হয়। ক্রয় জাবেদায় কি লিপিবদ্ধ করা হয় বলতো? শুধুমাত্র বাকিতে পণ্য ক্রয়। শুধুমাত্র বাকিতে পণ্য ক্রয়। দেখো, এখানে চেকে পণ্য ক্রয় হবে না, নগদে পণ্য ক্রয় হবে না, ধারে সম্পদ ক্রয়, এটাও কিন্তু ক্রয়, বাট সম্পদ ক্রয় করছে, এটাও হবে না। তাইলে কি হবে? শুধু বাকিতে পণ্য ক্রয়, এটি হবে অ্যান্সার। তাইলে ৫ এর খ অ্যান্সার হবে। এরপরে ৬ নাম্বার বলছে বিক্রয় ফেরত জাবেদার উৎস দলিল কোনটি? আমি কিন্তু এগুলো পড়ানোর সময় বারবার তোমাদেরকে বলেছি যে উৎস দলিলগুলো কিন্তু অনেক বেশি ইম্পোর্টেন্ট, এগুলো কিন্তু পরীক্ষাতে আসে এমসিকিউ হিসেবে। তাইলে আমরা জানি ক্রয় ফেরত জাবেদার উৎস দলিল হলো ডেবিট নোট, বিক্রয় ফেরত জাবেদার উৎস দলিল হলো ক্রেডিট নোট। তাইলে এখানে এটা কি চাইছে? বিক্রয় ফেরত জাবেদা। তাইলে বিক্রয় ফেরত জাবেদার আরেকটি নাম আছে কিন্তু, আন্ত ফেরত জাবেদা। ঠিক আছে? তাইলে আন্ত ফেরত জাবেদা বা বিক্রয় ফেরত জাবেদার উৎস দলিল হলো ক্রেডিট নোট। ওকে? ক্রেডিট নোট হবে এটা। আবার ভাউচার দিও না। ভাউচার কিন্তু আয় এবং ব্যয়ের মাধ্যমে হয়। ডেবিট ভাউচার হবে ব্যয় এবং ক্রেডিট ভাউচার হবে আয়। ঠিক আছে? এরপরে দেখো, কোন দাখিলার মাধ্যমে আয় ও ব্যয় হিসাব বন্ধ করা হয়? আয় ব্যয় হিসাব বন্ধ করা হয় সমাপনী দাখিলার মাধ্যমে। কিসের মাধ্যমে? সমাপনী দাখিলার মাধ্যমে। তাইলে এখানে সমাপনী দাখিলা হবে। ঠিক আছে? সমাপনী দাখিলার মাধ্যমে আয় ব্যয় হিসাব বন্ধ করা হয়। কোনটি ক্রয়ের জন্য অফিস সরঞ্জাম হিসাব ডেবিট লিখব? দেখো, স্টেপলার ক্রয়ের জন্য আমরা লিখব আ স্টেপলার, পেপারওয়েট, আলমারি। আলমারি ক্রয়ের জন্য আমরা আসবাবপত্র হিসেব লিখব। ঠিক আছে? অফিস সরঞ্জাম, এটা আমরা লিখব আ কম কম্পিউটার হিসাব, কম্পিউটার যখন ক্রয় করব তখন অফিস সরঞ্জাম লিখব। কম্পিউটার, এসি,
তারপরে হলো প্রিন্টার, ফটোকপি মেশিন, এগুলো যদি ক্রয় করি এগুলোকে অফিস সরঞ্জাম হিসেবে দিব। তারপরে স্টেপলার, ঘড়ি, পেপার ওয়েট, ক্যালকুলেটর, এগুলো যদি ক্রয় করি এগুলোকে অফিস সাপ্লাইস হিসেবে দিব। ঠিক আছে? এগুলোকে অফিস সাপ্লাইস হিসেবে দিব। তার মানে স্টেপলার এবং পেপার ওয়েট এগুলো অফিস সাপ্লাইস হিসেবে যাবে। আলমারি, চেয়ার, টেবিল, শোকেস, আ আ তারপরে ক্যাবিনেট, এগুলো যদি ক্রয় করা হয় এগুলো আসবাবপত্র হিসাবে যাবে। ঠিক আছে? আবার যদি আমরা কাগজ, কালি, কার্বন ক্রয় করি এগুলো মণিহারি হিসাবে যাবে। তাইলে অফিস সরঞ্জাম হিসেবে কোনটি যাচ্ছে? অফিস সরঞ্জাম হিসাবে যাচ্ছে কম্পিউটার ক্রয়। ঠিক আছে? কম্পিউটার ক্রয় এটি যাবে। আলমারি এটি কিন্তু কোথায় যাবে? এটা আসবাবপত্র হিসাবে যাবে। এরপরে ৯ নাম্বারটা দেখো, কর্মচারীর শাকিলের বেতন অপরিশোধিত রয়েছে। দেখো, বেতনের সাথে কোনো কর্মচারীর নাম উল্লেখ থাকলে ওই নামটা কিন্তু আমাদের নামে হিসাবে আসবে না। স্পেসিফিক কোনো নাম দেওয়া যাবে না বেতন হিসাবে। তাইলে বেতন যেহেতু একটা ব্যয়, বেতন হিসাব ডেবিট হবে। যেহেতু এটা অপরিশোধিত রয়েছে, বকেয়া রয়েছে, তাইলে বকেয়া আ খরচ হলো দায়, তাইলে দায় ক্রেডিট হবে। তাইলে এটা জাবেদা হবে বেতন হিসাব ডেবিট, বকেয়া বেতন হিসাব ক্রেডিট। এটা গ নম্বরে আছে দেখো। ঠিক আছে? বেতন হিসাব ডেবিট, বকেয়া বেতন হিসাব ক্রেডিট। ওকে। এরপরে নিচের অনুচ্ছেদটি পড়ে ১০, ১১, ১২, ১৩ প্রশ্নের উত্তর দাও। তো অনুচ্ছেদ পড়ে আমরা সময় নষ্ট করব না। কারণ অনুচ্ছেদ পড়ে এমসিকিউ দাগানোর সময় নষ্ট করব না। আগে কি, কি প্রশ্ন চাইছে সেগুলো আগে দেখে আসবো, তারপরে অনুচ্ছেদ পড়বা। আগে অনুচ্ছেদ পড়ে সময় নষ্ট করব না। কি বলছে? সাবিনা এন্টারপ্রাইজে প্রারম্ভিক মূলধনের পরিমাণ অক্টোবরের ৫ তারিখে লেনদেনটি প্রাথমিক বইতে লিপিবদ্ধকরণ। তারপরে বলছে ১০ তারিখে লেনদেনটি সঠিক জাবেদা নির্ণয় করো। ১৫ তারিখে লেনদেনের উৎস। তাইলে এই যে ৪টা প্রশ্ন পাইলাম। প্রারম্ভিক মূলধন। প্রারম্ভিক মূলধন এখন আমরা পড়ার সময় প্রারম্ভিক মূলধন যে অংশে আছে সেই অংশে কাজটুকু আমরা করে ফেলবো। দেখো, ২০২৫ সালে ১ অক্টোবর তারিখে আ আ মিসেস সাবিনা নিজস্ব জমি বিক্রয় করে ২ লক্ষ টাকা এবং তার সাবিনা এন্টারপ্রাইজ নামক প্রতিষ্ঠানের নামে ব্যাংক হতে ১ লক্ষ টাকা ঋণ নিয়ে ব্যবসা শুরু করেন। ওকে। তাইলে সাবিনা এন্টারপ্রাইজ নামে একটা ব্যবসা শুরু করেন, ২ লক্ষ টাকা জমি বিক্রি করে নিয়ে আসেন এবং ১ লক্ষ টাকা ব্যাংক থেকে ঋণ নিয়ে ব্যবসা শুরু করেন। তাইলে মোট ৩ লক্ষ টাকা নিয়ে ব্যবসা শুরু করলো। এই ৩ লক্ষ টাকা হলো তার নগদ। এই নগদের মধ্যে তার ১ লক্ষ টাকা আবার ঋণ আছে। তাইলে সম্পদ থেকে দায় বাদ দিলে মালিকানা সত্ত্ব বের হয়ে যায়। তার প্রারম্ভিক মূলধন বের হয়ে যায়। তাইলে ১ অক্টোবর যেহেতু বলছে প্রারম্ভিক মূলধনটা এখান থেকেই বের হবে। তাইলে এখান থেকে কিভাবে বের হবে? যে এই যে ২ লক্ষ টাকা নগদ এবং ১ লক্ষ টাকা ঋণ নিছে। তাইলে নগদ টাকা টোটাল কত হলো? ঠিক আছে? ঋণ ব্যাংক থেকে যে ঋণ নিয়ে আসে ওখানেও কিন্তু নগদ টাকাই পেয়েছে। ঠিক আছে? তারপরে জমি বিক্রি করে নগদ নিয়েছে। তাইলে ২ টা নগদ পাইছে। ২ টা নগদ ১ লাখ আর ২ লাখ যোগ করলে কত হবে? ৩ লাখ। এই ৩ লাখ থেকে ব্যাংক ঋণ অর্থাৎ মোট নগদ তো সম্পদ। সম্পদ থেকে দায় বাদ দিলে মূলধন বের হয়ে যায়। তাইলে ব্যাংক ঋণ ১ লাখ বাদ দিলে ২ লাখ টাকা হবে। তাইলে এইটার অ্যান্সার হবে, প্রারম্ভিক মূলধনের অ্যান্সার হবে ২ লাখ টাকা। ওকে। এরপরে বলছে অক্টোবরের ৫ তারিখে, ৫ তারিখ নিয়ে একটা প্রশ্ন আছে, তাহলে এটা আন্ডারলাইন করব। ৪০,০০০ টাকার আসবাবপত্র নগদে ক্রয়। কি ক্রয় করছে? আসবাবপত্র ক্রয় করছে কিসে? নগদে। ওকে। তাহলে নগদ টাকা চলে গেছে এখানে। তাহলে ৫ তারিখের লেনদেন কি বলছে? অক্টোবরের ৫ তারিখের লেনদেনটি কোন প্রাথমিক বইতে লিপিবদ্ধ হবে? দেখো, ক্রয় জাবেদায় শুধুমাত্র বাকিতে পণ্য ক্রয়, প্রকৃত জাবেদায় আ এই যে বিশেষ জাবেদায় যে ৬ টি জাবেদা রয়েছে এর বাইরে যেটা থাকে সেগুলো প্রকৃত জাবেদায় যায়। তাইলে নগদ প্রদান জাবেদায় নগদে টাকা চলে গেলে এই জাবেদায় যাবে। তাইলে এখানে তো আসবাবপত্র ক্রয় করার কারণে নগদ টাকা চলে গেছে। তাইলে নগদ প্রদান জাবেদায় যাবে। হ্যাঁ? এটাই কোথায় যাবে? নগদ প্রদান জাবেদায় যাবে। ওকে। এরপরে অক্টোবরের ১০ তারিখে জনাব মাসুদ। ১০ তারিখ নিয়ে একটা প্রশ্ন আছে। জনাব মাসুদের নিকট ৩০,০০০ টাকার পণ্য নগদে বিক্রয়। দেখো, এখানে প্রতিষ্ঠানের ব্যক্তির নাম আছে, আবার নগদে বিক্রয় আছে। তাইলে ব্যক্তির নাম থাকলে যদি কোনো কিছু উল্লেখ না থাকে তাহলে বাকিটা। আর যদি নগদে উল্লেখ থাকে তাহলে তো নগদেই হলো। বা চেকে উল্লেখ থাকলে চেকেই হলো। তো এখানে নগদে উল্লেখ আছে। তার মানে নগদ টাকা পাইছে। এখানে মাসুদ আর কে তাকে চেনার দরকার নেই। ওকে? একে আর চেনবা না। তাহলে এখানে কি করবা? আ নগদ টাকা পাইছো, বিক্রয় করলে তো নগদ টাকা পাওয়া যায়, বৃদ্ধি পায়। তাহলে নগদান হিসাব ডেবিট আর বিক্রয় আয় হয়। তাহলে আয় হিসাব ক্রেডিট। তাহলে এটা জাবেদা হবে আ নগদান হিসাব ডেবিট ৩০,০০০ টাকা, বিক্রয় হিসাব ক্রেডিট ৩০,০০০ টাকা। তাহলে খ নাম্বারটা হবে এটার অ্যান্সার। এরপরে ১৫ তারিখের লেনদেন নিয়েও একটি প্রশ্ন করেছে। ১৫ তারিখে ৫,০০০ টাকা কৃত পণ্য ফেরত প্রদান করে। তাইলে ৫,০০০ টাকা পণ্য ক্রয় করে সেটি ফেরত প্রদান করা হয়েছে। এই কৃত পণ্য ফেরত প্রদান করলে ক্রয় ফেরত জাবেদায় দিতে হয়। কোথায় দিতে হয়? ক্রয় ফেরত। তাইলে ১৫ তারিখের লেনদেনটি কি বলেছিল? ১৫ তারিখের লেনদেনের উৎস দলিল কোনটি? তাইলে এই যে পণ্য যখন ফেরত দেয় তখন ক্রয় ফেরত জাবেদায় লিখি। ক্রয় ফেরত জাবেদার উৎস দলিল হলো ডেবিট নোট। কি? ডেবিট নোট।
ক্রয় ফেরত জাবেদার উৎস দলিল কি? ডেবিট নোট। ওকে, ক্রয় ফেরত জাবেদার উৎস দলিল ডেবিট নোট। আমরা কি উপরে কি একটা ছিল, হ্যাঁ, বিক্রয় ফেরত জাবেদার উৎস দলিল হলো ক্রেডিট নোট। ওকে, মনে থাকবে, ক্রয় ফেরত জাবেদার উৎস দলিল হলো ডেবিট নোট, বিক্রয় ফেরত জাবেদার উৎস দলিল হলো ক্রেডিট নোট, আর ক্রয় এবং বিক্রয় জাবেদার উৎস দলিল হলো চালান। ওকে, আয়ের উৎস দলিল হলো ক্রেডিট বাউচার, ব্যয়ের উৎস দলিল হলো ডেবিট বাউচার। মনে থাকবে? তো এই ছিল এই চ্যাপ্টারের এমসিকিউ গুলোর আলোচনা। আশা রাখি তোমরা এমসিকিউ গুলোকে কমপ্লিট করতে পারলা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। কোথাও প্রশ্ন থাকলে অবশ্যই জানাবে, আমি তোমাদেরকে রিপ্লাই দিয়ে সেটি বোঝানোর চেষ্টা করব। ওকে, আল্লাহ হাফেজ।